দর্শক পাঠক হাজির হয়েছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব আজ আলোচনায় থাকা খবরগুলো। শুক্রবার সন্ধ্যা থেকে 3 দিন বন্ধ থাকছে বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার। কারণ ভারতের লোকসভা নির্বাচন। নির্বাচনের পঞ্চম ধাপে দেশটির উত্তর 24 পরগনার বনগাঁয় ভোট হবে সোমবার। আসনটি বাংলাদেশ সীমান্তবর্তী। এই কারণে ভোটকে সামনে রেখে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকছে। তবে রোগী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল থাকবে। দেশের তীব্র গরমের ভোগান্তি শিগগিরই কমছে না। আরও 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 8 বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে গরমে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গরমের এই মৌসুমে আবহাওয়া বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর মোহন কুমার দাস। তিনি ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। মোহন কুমার দাস, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে তাপের এমন চোখ রাঙানি আর কতদিন চলতে পারে? আমরা যেটা দেখতে পাচ্ছি, আগে যখন দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ চলছিল তখন কিন্তু একটা পূর্বাভাস ছিল এরকম: মে মাসে কিছুদিন বজ্রপাত থাকবে, কিছুটা বৃষ্টিপাত থাকবে, তারপর আবার তাপপ্রবাহ শুরু হবে। আমরা সেই পর্যায়ে এখন আছি। এখন যেটা হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে যে তাপপ্রবাহটা শুরু হয়েছে সেটা আরো 4-5 দিন কন্টিনিউ করার সম্ভাবনা আছে। এবং সেটা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পশ্চিমাংশের কয়েকটি বিভাগ, এমন ঢাকার পশ্চিমাংশ এবং খুলনা বিভাগ, এই অংশগুলোকে হিট অ্যালার্টের আওতাধীন আছে। আহ, আবার যদি আমরা আমাদের পূর্বাংশের কথা বলি, সেটা এখনো আমাদের তাপপ্রবাহের জন্য যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে এখনো অতদিন আসে নাই। তো সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, আমাদের সমুদ্র যে এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা, আমার ল্যান্ড সারফেসের যে তাপমাত্রা, দুইটি মিলে আমাদের বাংলাদেশের একটা অংশ, বিশেষ করে যদি পশ্চিমাংশ, তাপপ্রবাহের আওতাধীন আছে এবং সেটা মাঝারি পর্যায়ে তাপপ্রবাহ। তো এখন যেটা হচ্ছে, সেটা যদি কতদিন চলতে পারে এটা নিয়ে চিন্তা করা হয়, সেটা পূর্বাভাস অনুযায়ী সেটা হয়তো আরো 3-4 দিন কন্টিনিউ হতে পারে। এর মধ্যে আমরা খন্ড খন্ড কিছু কিছু জায়গায় বজ্র মেঘ তৈরি হবে, সেখান থেকে কিছু কিছু বৃষ্টিপাত হবে, তবে সেটা খুব বেশি পরিমাণ না। তবে 2-4 দিন পরে থেকে আবার আহ, আমরা মৌসুমী বায়ু প্রবাহ যেটা, সেটা সৃষ্টি হওয়ার পূর্বে সাগরে একটা নিম্নচাপের সম্ভাবনা আছে। সবকিছু মিলিয়ে এই পর্যায়টাকে আমরা আশা করছি আরো 3-4 দিনের একটা পর্যন্ত নিয়মিত থাকতে পারে। তাহলে সামনে কি পৃথিবী আরো বেশি উষ্ণ হবে? আমরা বৈশ্বিক উষ্ণায়নের যে প্রেক্ষাপট, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা আইপিসিসি বলি, সেটি এবং আমাদের বিশ্ব আবহাওয়া সংস্থা যেটা ডব্লিউএমও, সবসময় সারা পৃথিবীর উন্নত দেশগুলোকে এই বিষয়ে ওয়ার্নিং বা অ্যালার্ট করে আসছে যে যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ইমিশন হচ্ছে সারা বিশ্বে, আমাদের যে পরিমাণ বনাঞ্চল ধ্বংস হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা ওয়ার্মিং ফেজে আমরা আছি। এবং সেটা কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের যে প্রেক্ষাপট, গ্লোবাল ওয়ার্মিং, সি সারফেস টেম্পারেচার বৃদ্ধি, তো এই পর্যায়টা কিন্তু এখন চলমান। আমরা এই ফেজে আছি। তো আমরা যদি বলি, 2023 সালে যেটি দেখা গেছে, সার্বিক বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত সময়ের চেয়ে 2023 সাল ছিল অনেক উষ্ণতম একটা বছর। 2024 চলমান, এখানেও যেটা দেখা গেছে, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার বিশ্লেষণ করে দেখিয়েছে এখন পর্যন্ত, মানে এপ্রিল শেষ হয়েছে, মে মাস পর্যন্ত চলতেছে, এপ্রিল পর্যন্ত ডাটা তথ্যপত্র বিশ্লেষণ করেছে, সেখানে দেখা গেছে 2023-এর চেয়ে 2024 আরো বেশি উষ্ণতম। তো সবকিছু মিলে আমরা একটা উষ্ণতম পর্যায়ে আছি। সেটা আপনি যেভাবে জানতে চেয়েছেন, ওইভাবে যদি বলি, অবশ্যই আমরা একটা অ্যালার্মিং সিচুয়েশনে আছি। তাপ নিয়ন্ত্রণে আনতে সাধারণ মানুষের করণীয় কি? আপনাকে অনেক ধন্যবাদ, এটা একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন। দিন শেষে কারা ভালনারেবল, কারা ক্ষতিগ্রস্ত, এই কথাটা যদি বলি, সাধারণ জনগণ, মানে এটা অবশ্যই। তো সাধারণ জনগণের একটা হচ্ছে সাধারণ জনগণ হিসেবে তাদের কি করণীয়, আর একটা হচ্ছে সাধারণ জনগণের জন্য কি করণীয়। দুইটি বিষয় আমাদেরকে দুইভাবে দেখতে হবে। তো একটি যদি বলি, তাদের যে করণীয় যেটা থাকে, তাদের প্রতি সচেতন হতে হবে। এই ধরনের শুধু তাপপ্রবাহ বলে না, আবহাওয়া জনিত যত রকম দুর্যোগ আছে সবকিছুর সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের নিজস্ব সচেতনতা কার্যক্রম সবচেয়ে জরুরি। তাপপ্রবাহের জন্য কি করতে হবে? একটা হচ্ছে মেডিকেল প্রসিডিওর, সেখানে হচ্ছে সচেতন থাকতে হবে। যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে। তারপর খুব যদি
অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, অথবা যদি ক্ষতিগ্রস্ত হয় বা হিট স্ট্রোক বা এরকম কিছু হচ্ছে, তখন যেটা করতে হবে হচ্ছে কি, তখন ওনাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই বিষয়গুলো হচ্ছে ব্যক্তি পর্যায়ের বা সাধারণ জনগণের পর্যায়ে থেকে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সাধারণ জনগণের জন্য করণীয়। এখন সাধারণ জনগণ হচ্ছে এই বিষয়গুলো জানে কিনা, তাদেরকে জানানোর জন্য যে প্রসিডিউর, সেটা হচ্ছে রাষ্ট্রীয় কার্যক্রম, সেটা প্রশাসনিক ভাবে আসবে, সেটা দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আসবে, সেটা যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে আসবে। এই কার্যক্রমগুলো বাড়াতে হবে। আমি সবসময় একটা বিষয়কে জোর দিয়ে বলি, সেটা হচ্ছে কি, আমাদের যে যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলোতে এই বিষয়ে যখন যে দুর্যোগটি আসবে, সেই দুর্যোগ রিলেটেড সচেতন কার্যক্রমগুলোকে আরো অনেক বাড়াতে হবে, অনেক বেগবান করতে হবে। আবার যেসব কিছু পেশা আছে, যে পেশা মানুষকে সার্বক্ষণিকভাবে এই ধরনের পরিস্থিতির মধ্যে যেতে হয়, যেমন আমরা যদি বলি ট্রাফিক পুলিশ, তাহলে ওনাদের সেই সচেতন কার্যক্রম, তাদের সে ধরনের ব্যবস্থা আছে কিনা। আবার প্রান্তিক জনগোষ্ঠী যাদের দিনে এনে দিনে দিন মজুর খেটে খেতে হয়, চলতে হয়, তাদের সেই ধরনের রিমেডি প্রসিডিউর আছে কিনা, তাদের জন্য সেই কোনো প্রণোদনার ব্যবস্থা আছে কিনা। তো এটা কিন্তু এক পাক্ষিক না, এটা বহুপাক্ষিক। এই ধরনের কার্যক্রম নিতে হবে। একটি মৃত্যু যেন না হয় সেই ধরনের কার্যক্রম থাকতে হবে। পাশাপাশি আমরা যেটা বলবো, এই তাপপ্রবাহ, যেমন আমরা যদি বলি মানুষের জীবনের ঝুঁকির জন্য বীমা প্রসিডিওর আছে, তো ভবিষ্যতে তাপপ্রবাহ যদি দুর্যোগ ঘোষণা করা হয়, তাহলে সেটাকে বীমা সাথে সম্পৃক্ত করা যায় কিনা, তাহলে হচ্ছে কি সচেতনতা কার্যক্রমটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এটা খুব দরকার। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে মৃত্যুর 10 কারণের একটি হলো উচ্চ রক্তচাপ। এই চাপ নিয়ন্ত্রণে প্রয়োজন ওষুধের দাম কমিয়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। কেমন ছিল শেখ হাসিনার দেশে ফেরার দিনটি? তেমন একটি লেখাও পাবেন সকালসন্ধ্যা.com-এ। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।